হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 পিজি লেভেল বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা ডেমো ক্লাসের জন্য চিন্তা করছো, তো তোমাদের জন্য বেশ কয়েকটি ডেমো ক্লাস আমি অলরেডি আপলোড করেছি। আরও কয়েকটা ডেমো ক্লাস তোমাদেরকে দেবে এবং তোমাদের যে টপিকগুলো সুইটেবল মনে হবে তো সেই টপিকগুলো ডেমো হিসাবে চয়েস করতে পারো। এবং ইন্টারভিউতে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান বা কোন টপিকের ওপর ডেমো দিতে চান, তখন কিন্তু অবশ্যই তোমাকে সিলেবাস মেনশান করতে হবে। সুতরাং ডেমো ক্লাসের জন্য কিন্তু সিলেবাস অবশ্যই ভালোভাবে জেনে যাবে। ক্লাস 11-এ যেমন সেমেস্টার 1 এবং সেমেস্টার 2 আছে এবং ক্লাস 12-এ সেমেস্টার 3 এবং সেমেস্টার 4 আছে। সুতরাং তোমাকে যদি বলা হয় যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান, যেমন এখন আমি তোমাদের সেল সিগন্যালিং বা এক্ষেত্রে মেকানিজম অফ হরমোন অ্যাকশন তোমাদেরকে ডেমো দিয়ে দেখাবো। তো এরকম যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান, তখন তুমি তাদেরকে বলবে, যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে এটা বলতে হবে যে স্যার আমি ক্লাস 11-এর সেমেস্টার 2-এর হিউম্যান ফিজিওলজি অংশের এন্ডোক্রিনোলজি পোর্শন থেকে বা অন্তঃক্ষরা তন্ত্র থেকে মেকানিজম অফ হরমোন অ্যাকশন বা হরমোনের কার্যপদ্ধতি ডেমো দিয়ে দেখাতে চাই। 5 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে দেখাতে হবে যে তুমি কিভাবে পাঠ শুরু করছো বা তুমি কিভাবে পড়ানো শুরু করছো, তোমার বোর্ড ওয়ার্ক কেমন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এর সাথে সাথে তুমি কিভাবে স্টুডেন্টসদের সঙ্গে ইন্টারাক্ট করছো, কিভাবে তুমি শেষ করছো, এই সমস্ত বিষয় তোমার দেখাবে। এবং মনে রাখবে, ডেমো ক্লাস দেওয়ার পরে কিন্তু অবশ্যই বোর্ডকে কিন্তু ভালোভাবে মুছে দিয়ে আসবে। এটা অনেক সময় আমরা ভুলে যাই। সুতরাং তোমার ক্লাস শেষ হলে অবশ্যই কিন্তু তুমি বোর্ড মুছে দিয়ে আসবে। আবারও তোমাদেরকে বলছি, আমি বেশ কিছু টপিক প্রধানত ডেমো দিয়ে দেখিয়েছি। তো আমি যে অংশগুলো লিখছি, তো এই পোর্শনগুলো তোমরা লিখে নেবে এবং লিখে নিয়ে তোমাদের স্ক্রিপ্ট কিন্তু তৈরি করে নেবে। ঠিক আছে? মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? একদম আগের ক্লাসে আমরা পড়েছিলাম ক্লাসিফিকেশন অফ হরমোন। আচ্ছা, তোমরা কি কেউ এক্সাম্পল দিতে পারবে একটা স্টেরয়েড হরমোনের? একদম সঠিক বলেছো। স্টেরয়েড হরমোনের এক্সাম্পল হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, অর্থাৎ বিভিন্ন সেক্স হরমোনগুলো প্রধানত স্টেরয়েড হরমোন। আচ্ছা, একটা নন স্টেরয়েড হরমোনের এক্সাম্পল দিতে পারবে? একদম সঠিক বলেছো, যেমন ইনসুলিন, এটা কিন্তু নন স্টেরয়েড হরমোন। সুতরাং তোমাদের ক্লাস 11-এর সেমেস্টার 2-তে হিউম্যান ফিজিওলজি পোর্শনে তোমরা জানো যে এন্ডোক্রিনোলজি অংশ আছে বা অন্তঃক্ষরা তন্ত্র। তো আজকে সেই অন্তঃক্ষরা তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা পড়ব, সেটা হচ্ছে হরমোনের কার্যপদ্ধতি। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হরমোন কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে হরমোনের একটা সুনির্দিষ্ট টার্গেট সেল থাকে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার হরমোন যে সব সেলের উপর কাজ করবে সেরকম কিন্তু নয়। ধরা রাখ এখানে একটা সেল আছে এবং এই সেলকে আমরা বলবো টার্গেট সেল। ঠিক আছে? তাহলে হরমোন কেন এই টার্গেট সেলের উপর কাজ করবে? কারণ টার্গেট সেলে হরমোনের রিসেপ্টর থাকে। সুতরাং এটাই হলো রিসেপ্টর এবং এই রিসেপ্টরের সঙ্গে প্রধানত হরমোন যুক্ত হয়। তাহলে যে টার্গেট সেলে হরমোনের রিসেপ্টর থাকে, তো তার ওপরেই জেনারেলি হরমোন কাজ করে। কিন্তু এই যে হরমোন এখানে রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, তো হরমোনকে বলা হয় রাসায়নিক দূত, কারণ হরমোন কোষের মধ্যে কি কাজ হবে তো তার বার্তা নিয়ে যায়। তো কোষের মধ্যে কাজ মানে কি? কোষের মধ্যে কাজ মানে বিভিন্ন মেটাবলিক রিয়াকশান। ঠিক আছে? এবং এই মেটাবলিক রিয়াকশান বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া প্রধানত কোষের মধ্যে সম্পন্ন হয় এবং তার ফলে একটা জীব স্পেসিফিক কাজ করতে পারে। প্রধানত হরমোন এইভাবেই কাজ করে। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে রিসেপ্টর আমি যেটা এঁকেছি, এটা প্রধানত প্লাজমা মেমব্রেনের মধ্যে এঁকেছি। তো আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম যে প্রশ্ন তোমাদেরকে করলাম যে স্টেরয়েড হরমোন। দেখো, কিছু কিছু হরমোন আছে যেগুলো প্রধানত এই প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দাকে অতিক্রম করে চলে যায়। তো সেই সমস্ত হরমোনগুলোকে আমরা বলবো স্টেরয়েড হরমোন। তো এই স্টেরয়েড হরমোনগুলো একরকমের কাজ করে। আবার কিছু কিছু হরমোন আছে যেগুলো অনেক লার্জ সাইজ হরমোন, অনেক বৃহৎ আকারের হরমোন, সেগুলো কিন্তু কোষ পর্দা অতিক্রম করে যেতে পারে না এবং সেগুলোকে আমরা বলবো নন স্টেরয়েড হরমোন। এবং সেই নন স্টেরয়েড হরমোনগুলো আবার অন্য এক রকমের রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। তো আজকে আমরা দেখব এই দুই ধরনের রিসেপ্টর সম্পর্কে এবং প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তোমরা জানো, অনেক সময় এরকম প্রশ্ন দেওয়া হয় যে ফার্স্ট মেসেঞ্জার কাকে বলে, সেকেন্ড মেসেঞ্জার কাকে বলে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড মেসেঞ্জার বা দ্বিতীয় বার্তাবাহ কে আবিষ্কার করেছিলেন, এরকম বিভিন্ন টাইপের প্রধানত কোয়েশ্চেন্স তোমরা পরীক্ষাতে এক্সপেক্ট করতে পারো। দুটো ক্যাটাগরিতে ভাগ করি, যেটা
প্রথমেই তোমাদেরকে বললাম হরমোনের কার্যপদ্ধতি বুঝতে গেলে হরমোনকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। একটি হলো স্টেরয়েড হরমোন এবং আরও এক রকমের যে হরমোন, তো তাকে আমরা বলবো নন স্টেরয়েড হরমোন। ঠিক আছে, তাহলে স্টেরয়েড হরমোনগুলো যেটা বললাম যে কোষ পর্দাকে তারা অতিক্রম করে চলে যায়। কেন বলতে পারবে? একদম সঠিক বলেছ, কারণ স্টেরয়েড হরমোনগুলোর আকার ছোট হয়, তো সেই জন্য তারা কোষ পর্দা অতিক্রম করে চলে যায়। তাহলে এই স্টেরয়েড হরমোনগুলো প্রধানত যে রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, তো সেই রিসেপ্টরকে আমরা বলবো মোবাইল রিসেপ্টর। ঠিক আছে, বা এই রিসেপ্টরকে আমরা বলবো সাইটোসলিক রিসেপ্টর, কারণ সাইটোপ্লাজমের মধ্যে প্রধানত এই রিসেপ্টরগুলো অবস্থান করে। আমরা যদি একটা ছবি আঁকি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। সুতরাং এখানে দেখো নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের মধ্যে আমরা কি জানি? নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যে ডিএনএ থাকে, তো এটাই হচ্ছে ডিএনএ। এখন এই স্টেরয়েড হরমোন যেগুলো থাকে, তো স্টেরয়েড হরমোন যেহেতু ছোট হরমোন, তো সেই কারণের জন্য এই হরমোনগুলো কি করে? প্লাজমা মেমব্রেন তারা অতিক্রম করে চলে যায়, এবং প্লাজমা মেমব্রেন অতিক্রম করার পরে এই সাইটোপ্লাজমের মধ্যে প্রধানত তাদের রিসেপ্টর থাকে। সুতরাং এই জায়গাতে একটা হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয় সাইটোপ্লাজমের মধ্যে। তারপরে এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ডিএনএর সঙ্গে যুক্ত হয়। ডিএনএর মধ্যে হরমোন রেসপন্সিভ এলিমেন্ট বলে একটা অংশ আছে। যখন এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স এর সঙ্গে যুক্ত হয়, তখনই এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, অর্থাৎ প্রোটিন তৈরি হয়। এবং এইভাবেই প্রধানত স্টেরয়েড হরমোনগুলো মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। সুতরাং ইস্ট্রোজেন হরমোন যেমন কাজ করে, তার সঙ্গে সঙ্গে প্রোজেস্টেরন, তার সঙ্গে সঙ্গে থাইরক্সিন অর্থাৎ T3 T4 কিন্তু এই মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় T3 এবং T4 এর রিসেপ্টর কি। এরপরে আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে নন স্টেরয়েড হরমোন। দেখো নন স্টেরয়েড হরমোনগুলো যেহেতু লার্জ সাইজ হয়, যেমন বিভিন্ন প্রোটিন হরমোন, পেপটাইড হরমোন, এগুলো কিন্তু কোষ পর্দা অতিক্রম করে যেতে পারে না। তাহলে এই নন স্টেরয়েড হরমোনগুলো প্রধানত যে রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, তো সেই রিসেপ্টরকে আমরা বলবো সেল সারফেস রিসেপ্টর বা কোষ পর্দা স্থিত রিসেপ্টর। তাহলে এদের রিসেপ্টরগুলো কি হবে? একদম সঠিক বলেছ, সেল সারফেস রিসেপ্টর, রাইট? এখন দেখো হরমোন প্রধানত রাসায়নিক দুধ বলা হয়। এই যে সেল সারফেস রিসেপ্টরের সঙ্গে হরমোন যখন যুক্ত হয়, তখন যুক্ত হওয়ার পরে হরমোন কিছু কেমিক্যাল তৈরি করে বা কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে সেলের মধ্যে, এবং সেই রাসায়নিক পদার্থগুলোকে আমরা বলবো সেকেন্ড মেসেঞ্জার। এখানে হরমোন হলো ফার্স্ট মেসেঞ্জার আর রাসায়নিক পদার্থগুলো হলো সেকেন্ড মেসেঞ্জার। এবং এই সেকেন্ড মেসেঞ্জার কনসেপ্ট দিয়েছিলেন কে? সেকেন্ড মেসেঞ্জার কনসেপ্ট দিয়েছিলেন বিজ্ঞানী E.W. সাদারল্যান্ড। সুতরাং সেকেন্ড মেসেঞ্জার কনসেপ্ট দিয়েছিলেন E.W. সাদারল্যান্ড, রাইট? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এরকম সেকেন্ড মেসেঞ্জার, বিভিন্ন সেকেন্ড মেসেঞ্জারের এক্সাম্পল অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, যেমন সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার হতে পারে, তার সঙ্গে সঙ্গে IP3, তার সঙ্গে সঙ্গে ড্যাগ, তার সাথে সাথে ক্যালসিয়াম, এগুলো সব কিন্তু সেকেন্ড মেসেঞ্জার, রাইট? তো এখন আমরা দেখব যে সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার কিভাবে তৈরি হয়। দেখো এই যে সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার তৈরি হয় যে রিসেপ্টরের থ্রু দিয়ে, তো সেই রিসেপ্টরের নাম হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। বিষয়টা কীরকম হয়? ধরো এরকম একটা প্লাজমা মেমব্রেন আছে, সুতরাং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ পর্দা। সুতরাং কোষ পর্দার মধ্যেই তো রিসেপ্টর থাকে, এবং এই যে রিসেপ্টর থাকে, তো এই রিসেপ্টরটাকে বলা হয় জি প্রোটিন কাপল রিসেপ্টর। সো এটাকে আমরা কি বলবো? জি প্রোটিন কাপল রিসেপ্টর। হরমোন কি করে? হরমোন প্রধানত এই জি প্রোটিন কাপল রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। এটাকে জি প্রোটিন কাপল রিসেপ্টর কেন বলা হচ্ছে? এর কারণ এই রিসেপ্টরের সঙ্গে জি প্রোটিন লেগে থাকে। দেখো রিসেপ্টরের সঙ্গে তাহলে যে প্রোটিন লেগে থাকে, তো সেই প্রোটিনটার নাম হচ্ছে জি প্রোটিন। তো জি প্রোটিনের মধ্যে কি থাকে? জি প্রোটিন একটা হেটারো ট্রাইমেরিক প্রোটিন। এখানে একটা আলফা সাব ইউনিট থাকে এবং তার সঙ্গে সঙ্গে বিটা গামা সাব ইউনিট থাকে। যখনই হরমোন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, তখন আলফা সাব ইউনিট থেকে জিডিপি বেরিয়ে যায়। কি বেরিয়ে যাবে? জিডিপি। যদি আলফা সাব ইউনিটের সঙ্গে জিডিপি যদি যুক্ত থাকতো, তাহলে এই জি প্রোটিন এক্ষেত্রে নিষ্ক্রিয় থাকতো, কিন্তু এক্ষেত্রে এই আলফা সাব ইউনিটের সঙ্গে জিটিপি যুক্ত হয়। ঠিক আছে, যখনই জিটিপি যুক্ত হবে, তখন আলফা আর বিটা গামা সাব ইউনিট তখন আলাদা হয়ে যাবে। সুতরাং এখানে আলফা সাব ইউনিটের সঙ্গে কি যুক্ত থাকবে? জিটিপি। ঠিক আছে, আর এখানে বিটা আর গামা সাব ইউনিট আলাদা হয়ে যাবে। এবার এই যে আলফা জিটিপি আছে, এই আলফা জিটিপি কোষ পর্দার মধ্যেই একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে অ্যাডিনাইলিল সাইক্লেস।
ঠিক আছে। সুতরাং অ্যাডিনাইলিল সাইক্লেস এখানে কোষ পর্দার মধ্যে থাকে। এবার এই অ্যাডিনাইলিল সাইক্লেস তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাডিনাইলিল সাইক্লেস অ্যাক্টিভ হয়ে গিয়ে এটিপি থেকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে একটা সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে, তো তার নাম হচ্ছে সাইক্লিক এএমপি। সুতরাং সাইক্লিক এএমপি দেখো এখানে হরমোন কিন্তু ফার্স্ট মেসেঞ্জার আর সাইক্লিক এএমপি হলো সেকেন্ড মেসেঞ্জার, এবং এই সাইক্লিক এএমপি এরপরে প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভ করে বা সক্রিয় করে এবং তারপরে আরও বিভিন্ন রকমের ফাংশন হয়। তাহলে এক্ষেত্রে হরমোন কিন্তু ফার্স্ট মেসেঞ্জার হিসেবে কাজ করছে এবং সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করছে, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম। সুতরাং হরমোনকে আমরা রাসায়নিক দুধ বলি, কারণ হরমোনের যে কাজ সেটা সাইক্লিক এএমপি থ্রু দিয়ে প্রধানত সেই কাজটা হয়, এবং এইভাবেই প্রধানত স্টেরয়েড এবং নন স্টেরয়েড হরমোনগুলো কাজ করে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো হরমোন কিভাবে কাজ করে। তো এরকম প্রশ্ন দেওয়া হয় যে T3 এবং T4 এর রিসেপ্টর কি? একদম সঠিক বলেছো, মোবাইল রিসেপ্টর। তার সঙ্গে সঙ্গে জি প্রোটিন কাপল রিসেপ্টর প্রধানত কোন ধরনের রিসেপ্টর? একদম মেমব্রেন স্প্যানিং রিসেপ্টর। এবং যত কোষ পর্দাস্থিত রিসেপ্টর আছে তার মধ্যে লার্জেস্ট ফ্যামিলি হলো এই জি প্রোটিন কাপল রিসেপ্টর। এটাকে জি প্রোটিন কাপল রিসেপ্টর কেন বলা হয়? কারণ এর সঙ্গে জি প্রোটিন লেগে থাকে। আচ্ছা, অ্যাডিনাইলিল সাইক্লেসটা কি? অ্যাডিনাইলিল সাইক্লেস হলো একটা উৎসেচক যেটা জি প্রোটিন আলফা জিটিপি যেটাকে অ্যাক্টিভ করে এবং সেটা এটিপি থেকে সেকেন্ড মেসেঞ্জার সাইক্লিক এএমপি তৈরি করে। আশা করি হরমোনের কার্যপদ্ধতি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো, বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিদ্যা বিষয়কে গ্রিপের মধ্যে আনতে গেলে, বিভিন্ন টপিক ভালোভাবে বুঝতে গেলে কিন্তু ডায়াগ্রামের সাহায্যে তোমাদেরকে পড়তে হবে। তো এক্ষেত্রে আমি এই ছবিগুলো যে এঁকেছি, এই ছবিগুলো একটু খাতায় লিখে নাও এবং তারপরে বাড়িতে গিয়ে বইটা পড়বে এবং ছবির সাহায্যে মিলিয়ে তোমরা বইটা পড়বে, তাহলেই দেখবে যে হরমোনের কার্যপদ্ধতি তোমাদের আর বুঝতে অতটা অসুবিধা হবে না। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। সো থ্যাংক ইউ।